ধুম ধারাক্কা মার রে ছক্কা মার রে তুই চার ছক্কা। গানটার কথা নিশ্চয়ই মনে আছে। গানটা অনেক ভাইরাল একটি গান এবং এই গানটি এমন ভাইরাল হয়েছিল যে এটা 2টা ভার্সন বের হয়েছিল। কথা বলছি আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পির সাথে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কিন্তু আপনাদের দোয়ায় মাস্ক পরে চলে আসছে আপনার বাসায় করোনাকালীন সচেতনতার সাথে নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আপনি এই মুহূর্তে খুবই সচেতন অবস্থায় আছেন, কিন্তু আমি মনে হয় উইদাউট মাস্ক। না আপনাকে দর্শকদের করোনা যাবে না, দর্শকরা তো আপনাকে দেখার জন্যই বসেছে। আচ্ছা, আপনারা যারা দেখছেন কাইন্ডলি রিকোয়েস্ট করলো অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করবেন। করোনা কিন্তু আরও ধীরে ধীরে বাড়ছে এবং সবাই কিন্তু অবশ্যই মাস্কটা পরবেন। প্রিয় শিল্পীর কাছ থেকে একটা সুন্দর পরামর্শ পেলেন, নিজের জীবন বাঁচাতে হলেও তো আসলে এটা মানা উচিত। তো যাই হোক ভাইয়া, আপনার শুরুতেই যেটা প্রশ্ন করবো, গানের শুরুটা আসলে কিভাবে? আসলে খুব ছোটোবেলা থেকে আমার মিডিয়ায় কাজ করা শুরু। আমি 1999 সাল তখন স্কুলে পড়তাম, তখন থেকে আমার কাজ করা শেখা শুরু। তো আমার পরিকল্পনা ছিল যে আমি অনেক জিনিস শিখবো, মিডিয়ার বিভিন্ন সেক্টর কাজগুলি শিখবো। তারই ধারাবাহিকতায় তখন আমার একটা মিউজিক্যাল একাডেমিতে আমার প্রথম গান শেখা শুরু। তো সেটা অল্প কিছুদিন সেখানে কন্টিনিউ করা হয়। পরবর্তীতে আমার একটা দীর্ঘ গ্যাপ যায়, কিন্তু চর্চাটা আমার কন্টিনিউ ছিল। এর পরবর্তীতে আমি 2012 সালে আমার অ্যালবাম আসে, রিলিজ করার পরপরই আমি আবার চিন্তা করলাম যে না, যেহেতু আমাকে গান নিয়ে কাজ করতে হচ্ছে, আমাকে আবার উচিত নতুন করে যুক্ত হওয়া। এরপর আমি ইন্দিরা গান্ধী কাঁথা সেন্টারে আমি তখন উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে আমি আবার ক্লাস করা শুরু করি এবং এর পাশাপাশি আমার একজন শ্রদ্ধেয় গুরু ছিলেন, উনি বর্তমানে আবার তার কর্মক্ষেত্রে ব্যাক করেছেন। সে ছিল ভারতের সৌরভ কুমার নাহার। তো ওনার কাছে আমি দীর্ঘদিন ধরে শিখছিলাম। তো আপাতত উনি চলে গিয়েছে। এভাবে করে শেখার মধ্যেই আছে এবং যতদিন বাঁচবো, যতদিন গান নিয়ে কাজ করবো, শিখতেই থাকবো। এটা জানলাম গানের কথা। তো আপনার আরও কয়েকটা গুণ আছে। আমরা সবাই জানি যে আপনি একজন কোরিওগ্রাফার এবং নির্মাতাও। সো এই কাজগুলো কিভাবে শুরু করলেন? আসলে কি, আমার একটা পিরিয়ড আমি প্রায় অ্যারাউন্ড 12 ইয়ার্স, আমি 12 বছর আমি পারফরমেন্স নিয়ে কাজ করেছি। আমি পারফরমেন্স করতাম, আমি ফ্রি স্টাইল ডান্সিং আমি তখন করতাম এবং এর সাথে কন্টেম্পোরারি মিক্স ছিল। আমি তৌফিক বাবু ভাইয়ের সাথে কাজ করতাম। তো ওনার কাছে আমার শেখা ছিল। পরবর্তীতে আমার আরও বেশ কিছু মানুষের সাথে আমার ট্রেনিং করার সুযোগ হয়েছে। তো ওই পারপাস আমি পরবর্তীতে আমি কোরিওগ্রাফির উপরে ক্লাস শুরু করি, যে কীভাবে করে এটাকে একটা জিনিসকে আরও বেশি ক্রিয়েশন করা যায়। তো সেই ধারাবাহিকতা আমার কোরিওগ্রাফিটা চলে আসছে অটোমেটিকলি, যেহেতু যখন বাংলাদেশে মোটামুটি কর্পোরেট সেকশনগুলি স্টাবলিশ হওয়া শুরু করে, তখন শোয়ের প্ল্যাটফর্মগুলি চেঞ্জ হওয়া শুরু করে। তখন সেই ক্ষেত্রে অনেক ভিন্নতা প্রকাশ করতে হতো স্টেজ পারফরমেন্স করার জন্য। তখন অনেক কিছু দেখাতে হতো যে নতুন কিছু কী আসা যায়। আমি স্ট্যান্ড করতাম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোরিওগ্রাফিটা আসলে বাই প্র্যাকটিসলি এটা তখন চলে আসছে এবং আমি এখনও স্টিল না, যখন আমি পারফরমেন্স করি আমার সাথে অ্যারাউন্ড 20-25 জন পারফরমেন্স করে, সেখানেও একটা কোরিওগ্রাফির একটা ছোঁয়া থাকে। ডিরেকশানটা হচ্ছে যে আমি যখন কোরিওগ্রাফিটা কাজ শুরু করি, তার সাথে সাথে আমি ডিরেকশানের উপরে কাজ শেখা শুরু করি এবং লাস্ট 10-12 বছর আমি বিভিন্ন সেকশানে বিভিন্ন সময়ে ডকুমেন্টারি মেকিং, টিভিসি মেকিং, মিউজিক ভিডিও অ্যারাউন্ড আমার বানানো আছে প্রায় 150+ হবে হয়তো বা। তো এরকম নিয়ে কাজ করছি। তো আমি এনজয় করি। আসলে আমার কাছে মনে হচ্ছে কি, আপনি প্রতিটা সেক্টরের ডিফারেন্ট কিছু আছে এবং আমি কাজ করতে ভালোবাসি। আমার কাছে মনে হয় যে শিল্পের শাখাগুলি সব কিছুই একই। সো ওটা নিয়ে কাজ করি। তারপরে দিন শেষে আমার একটাই পরিচয়, আমি সঙ্গীত শিল্পী খন্দকার বাপ্পি। অবশ্যই আমরা সবাই তো সেভাবেই চিনি, তারপরেও আপনার অন্যান্য গুণগুলো ইতিমধ্যে কিন্তু সবাই জেনে গেছে। তো এত কিছু একসাথে মেনটেন করেন কিভাবে? স্বাভাবিক, আপনি যেভাবে আপনার দিন শুরু হবে, আপনি যেভাবে দিন সাজাবেন সেভাবেই দিন চলবে। তা আমার দিন আমি সাজাই এইভাবে করেই চলে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে আমরা অনেক কিছু ঘরে বসে দেখতে পারি। জি। করোনাকালীন সময় আপনাকে দেখা গেছে যে অনেক দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসলে এগুলো কি ব্যক্তি উদ্যোগেই করছেন নাকি আপনাদের কোনো অর্গানাইজেশন থেকে করছেন? আসলে করোনাকালীন সময় থেকে এখন স্টিল নাও চলছে এবং যদি আল্লাহ যদি চায় এটা করোনাকালীন সময়ের পরও এটা কন্টিনিউ হবে, যদি আল্লাহ
সে পর্যন্ত যদি হায়াত দান করে থাকে। এটাই বর্তমানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগী। আমার সাথে আমার বন্ধু আছে সম্রাট শুভ, যদিও আমি শুরু করেছিলাম, পাশাপাশি সে আমাকে এ ব্যাপারে এগিয়ে এসেছে। আমার ফ্রেন্ড আছে সাজিদ নাম করে, ওনার ওয়াইফ শোভা, তারা রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে। তো তারপর আমার খুব পছন্দের ছোটো বোন রাজিয়া কনক, সে মাঝে মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়। তো এইভাবে করে এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা দেখা যাচ্ছে যে ব্যক্তি উদ্যোগে আমরা প্রতি শুক্রবার সর্বনিম্ন 100 প্যাকেট খাবার আমরা বিভিন্ন অসহায় মানুষগুলিকে দিয়ে থাকি। এবং কোনো শুক্রবার সেটা যখন অনেকে সংযুক্ত হয় তখন সেটা 400, 500, 600, 1000 মানুষেরও আমরা খাবার ব্যবস্থা করতে পারি পার ফ্রাইডেতে। আর যেটা আমি আপনাকে এর আগে প্রিভিয়াস একটা স্টোরি বলি। স্টোরিটা হচ্ছে এরকম, আমি হোটেলে নাস্তা করছিলাম সে সময়টায় একজন মহিলা দেখে ভালো মনে হয়েছে আমার কাছে, সে বলতেছে কি আমি এরকম খাবো আমাকে টাকা দাও। তা আমি বললাম আপনি যদি খেতে ইচ্ছা করে আপনি খান, এখানে বসেই খান, আপনাকে টাকা দেবো কেন আমি? সে আমার বলছে যে না আমি খাবো, সাথে আমার সাথে আরেকজন খাবে। আমার যে মনে হচ্ছে বিষয়টা মানে শিজ ফ্রড। তো আর এর আগে আসলে কি জানেন, মানে একটা আছে না ধরেন সমাজ নিয়ে, মানে সমাজ সেবা করা, মানুষের জন্য কাজ করা, এরকম কোনো কিছু আমার কখনো আমি সেভাবে সংযুক্ত ছিলামও না, বা ওইভাবে আমার কোনো কিছু করাও কখনো হয়নি। তো আমি তাকে ইগনোর করি এবং তাকে আমি টাকাও দিই না দেওয়াতে সে অনেকক্ষণ দেখি দাঁড়ায় আছে। তো সে চলে যাওয়ার পরে তো আমি ঠিক খাবারটা খেয়ে বের হয়ে ঠিক পয়েন্টের মোড়ে আসার পর তাকে দেখতেছি সে কতগুলি খুচরা পয়সা বার করে সে একটা পাউরুটির দাম দিছে, সে আরেকটা পাউরুটি কেনার জন্য তার দাম হচ্ছে না, সে বারবার বলতে যে আপনি টাকাটা কম রাখেন। আমি তাকে জিজ্ঞেস করি, আমি তার কাছে গিয়ে বলি কি আপনি পাউরুটি তো মানে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা কী, মানে সেই মনে সত্যি কথা বলছে, মানে আমি অনেক ইগনোর করে নিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে বিষয়টা কী, বললাম তো একটু আমাকে। সে বললো যে আপনারা বললাম আপনি তো আমার দিলেন না, আমার বাসায় একটা বাচ্চা আছে, বাচ্চাটা প্রতিবন্ধী, তো ওর জন্য আমি খাবারটা কিনতাম, আর আমার একটু খাওয়া দরকার, সারাদিন কিছু খাইনি। আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগে। তখনই মনে হয়েছে যে আমার আল্লাহ যদি আমাকে যে সামর্থ্য দিছে, যদি আমার খুব আহামরি কিছুই নেই, আমিও খুবই সাধারণ একটা ছেলে, খুব সাধারণ একটা মানুষ, তারপরও আমি আমার যে ইনকাম সেখান থেকে একটা অংশ আমি নিয়ত করি যে না আমি এই মানুষগুলিকে আমি যদি একটা বেলা অসহায় মানুষকে খাবার তুলে দিতে পারি, এটাই আমার শান্তি। এবং আমি কেন জানি ওই দিনে আমার সামনে একটা হাদিস আসে, ফেসবুকে শেয়ার করে, সেখানে লেখা ছিল যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে অসহায় এবং গরিব মানুষগুলির রিজিকের জন্য সন্ধানে বের হয়, সামথিং এরকম কিছু একটা, আমার সম্পূর্ণ মনে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না হয়তো আল্লাহ চাচ্ছে আমি এরকম কিছু একটা করি। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আসলে আমরা অনেকেই যার অবস্থানে কিন্তু সন্তুষ্ট না। তো একটু খেয়াল করে দেখেন যে আমাদের চেয়েও মানে মানুষজন আছে যারা খারাপ অবস্থানে আছে, না খেয়ে দিন কাটাচ্ছে। তো এরকম জায়গায় কিন্তু আমাদের সবারই এগিয়ে আসা উচিত। আমরা উপরের দিক তাকিয়ে আফসোস করি, তো আমাদের নিচেও কিন্তু আমরা চাইলেই তাদেরকে সহযোগিতা করতে পারি। তো প্লিজ বলেন। হ্যাঁ, এটাই হচ্ছে মানে বেসিক্যালি বিষয় আমার যেমন কাজ করা যায়। তো হ্যাঁ, আমি একটা জিনিস, রমজান মাসে আমরা 30 দিন খাবার দিয়েছিলাম। আমার আপন কাজিন, আমার ফুফাতো ভাই, ওর নাম হচ্ছে বি খন্দকার, ও একটি সংগঠন প্রতিষ্ঠা করে ইউজিবি নাম করে। তো ওই সময়টা আমি দায়িত্ব নিয়েছিলাম 1 মাসের মতো করে তার এই কার্যক্রমটাকে আমি বাংলাদেশে এস্টাবলিশ করে দেওয়ার জন্য। এবং সে সময় আমরা গত 1 মাসে আমরা প্রায় অ্যারাউন্ড 14,000 মানুষের মুখে খাবার পৌঁছায় দিছি। এবং বিভিন্ন মিডল ক্লাস ফ্যামিলির বাসায় আমার দেখা যাচ্ছে, আমার এই কার্যক্রম দেখে আমার অনেক ফ্রেন্ডরা করতো কি, ওই যে ঈদের ঠিক আগে কেউ পোলার চাল পাঠাইতো, কেউ তেল পাঠাইতো, এগুলো সব ব্যাগ বস্তা করে। এবং আমাদের মতো ফ্যামিলিগুলি দেখলাম যে আসলে প্রয়োজন, তখন সেগুলি আমরা ডিস্ট্রিবিউশন করি। তো পরবর্তীতে সেই কার্যক্রম 1 মাসই ছিল, এরপর থেকে চিন্তা করলাম যে না আমি এটাকে আবার কন্টিনিউ করে যাবো। সত্যি বলতে কি যে আমরা আসলে যারা শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করি, মানে আমরা শিল্পী বলতে যেটা বুঝি ভিতরে শিল্প সত্তা থাকবে, মানবিকতা থাকবে, তো এই মানবিক গুণগুলো যার মধ্যে আছে তাকে আমরা শিল্পী। আমি একটা জিনিস বলি, শোনেন, আপনি এই যে পৃথিবীতে আসছেন, আপনি বিলিয়ন মানি ইনকাম করলেন, আপনি চাইলে সব কিছু করতে পারলেন, আপনি কি নিয়ে যাবেন যাবার সময়? সেটাই, কি নিয়ে যাবেন?
জিরো। একটা জিনিস নিয়ে যেতে পারেন, যদি আপনি ভালো কিছু করে যান, আপনাকে কিছু মানুষ সম্মান দিবে যে না, মানুষটা ভালো ছিল। এটাই কিন্তু যদি আমি এই অর্জনটাই করতে চাই, এক। আর নাম্বার 2 হচ্ছে, আমি একটা মানে স্ট্রংলি বিলিভ করি, ভালো কাজ করতে হলে, মানুষের সেবা করতে হলে কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তির দান, কোনো কিছুর প্রয়োজন নাই, যদি আপনার ভিতরে সদিচ্ছা থাকে। আমরা ক্যামেরার সামনে আসার আগে গল্প করছিলাম, বাচ্চু বস নিয়ে কিছু স্মৃতি শেয়ার করছিলেন, আপনার চোখ দুটো ছলছল করছিল, তো প্লিজ ওই স্মৃতিটা যদি শেয়ার করতেন আমাদের মাঝে। আচ্ছা, আমি ওনাকে প্রথম সরাসরি দেখি 2003 সালে ইউরোক্লাস সিজিপি অ্যাওয়ার্ড শোতে। উনি গান করছিলেন, তো একটা মানুষ 1 ঘন্টা গান করলো, 1 ঘন্টা না, প্রায় আধা ঘন্টা গান করলো। আমরা সবাই মানে একেবারে, তো সময় যারা মিডিয়ার তখন খুব ফেমাস মুখ, ফয়সাল ভাই, নোবেল ভাই থেকে শুরু করে অনেকে ছিল যারা সময় কাজ করতো, তখন সেখানে আমিও ছিলাম। আমরা সবাই খুব মজা সহকারে ডান্স করলাম। সে হাফ অ্যান আওয়ার গান করার পর সে স্টপ করে বললো যে আপনারা এতক্ষণ যা শুনছেন সেটা লাইভ না, ইটস রেকর্ডেড। আমরা সবাই হয়ে গেলাম, হাউ ইট পসিবল, আধা ঘন্টা অডিয়েন্স কীভাবে সে কন্ট্রোল করলো। এরপর সে লাইভ শুরু করলো 1 ঘন্টার মতো, এবং আমার কাছে মনে হচ্ছিল যে মানে একটা মানুষ এত ট্যালেন্ট হতে পারে, এবং বিশ্বাস করতেছেন আমার সামনে আইয়ুব বাচ্চু ভাই দাঁড়ায় আছে, এবং তার সেই 1.5-2 ঘন্টা মনোমুগ্ধকর পারফরমেন্স আমার দেখা সৌভাগ্য হয়। পরবর্তীতে আমি যখন পারফরমেন্স করি, তখন বিভিন্ন প্রোগ্রামের সাথে দেখা হয়তো আমার মনে আছে, চিটাগাঙে ফয়েজ লেক মেবি উদ্বোধন হবে সম্ভবত, ওই প্রোগ্রামে বাচ্চু ভাই আসে, তার সাথে অনেক আড্ডা মারি, কথাবার্তা বলি, সেখানে প্রোগ্রাম করি, এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করি, তার সাথে আমার দেখা হতো। কিন্তু আসলে ওইভাবে কখনো সক্ষতা মানে একটা আছে না যে গড়ে ওঠা না, কিন্তু ভালোবাসাটা সবসময় ছিল। এবং সত্যি কথা বলি কি, এখনও যারা আমি মৌলিক গান গাই, 25-30টা বলেন আমার গান বের হয়েছে, আমার 4-5টা গান অনেকে শোনে, পপুলার গানও হয়েছে, কিন্তু জানেন এখনও গিটার হাতে নিলে সবার আগে কিন্তু প্রথম কথা আসে, সেই তুমি কেন এত চেনা হলে। সো এটা মানে আইয়ুব বাচ্চু, LRB, ব্লাড, এটার সাথে কানেক্টেড। আর আমার আচ্ছা, আর সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। আসলে কি, যখন মানে হয়েছে কি, আমি কখনো আমার কোনো সময় আমার যে ফিলিংস কখনো শেয়ার করি না, কখনোই করি না, না ফেসবুকে, না কারোর সাথে, না কোনো কিছু না। তবে আপনি যখন বলছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছিলো, তো ওনার যখন আমরা ওনার যখন শহীদ মিনার থেকে যখন লাস্টটা ভ্যানে ওঠানো হচ্ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে, তো ওই সময় ওনার ফেসবুকে ছবিটা আছে, ওনার একটা যে কাঁধের একটা অংশ ওনার শরীরের, আমার তখন কাঁধে নিয়ে আমি যাচ্ছি ওনার কফিন বক্সটা। তো ওই সময় এটা আসলে যখনই মনে করি খুব খারাপ লাগে। এটাই বাচ্চু ভাইয়ের জন্য কি বলবো, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, এছাড়া আর কিছু আমাদের দোয়া ছাড়া কিছু করার তার জন্য নাই। আসলে বাচ্চু বস অনেক সম্মান নিয়েই মানে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে মানে মানুষকে তো একদিন যেতেই হবে, তো আমাদের এটাই আমাদের সান্ত্বনা যে বস মারা যাওয়ার আগে অন্তত ওনার সম্মানটা ঠিক মতো সম্মানের জায়গাটা ছিল। যেমন এমনও দেখা যায় অনেক শিল্পী বা অনেক শিল্প সংস্কৃতির মানুষ, তারা মারা যাওয়ার সময় বা চিকিৎসার জন্য টাকা পয়সা পায় না, বা নিজের টাকা নাই, এরকম সিচুয়েশনে ওনাকে যেতে হয় না। আমি এখন যেটা জিজ্ঞেস করব সেটা হলো যে আমাদের যে শিল্পী বা আমাদের মিডিয়া অঙ্গনের যারা বড় বড় ব্যক্তিত্ব, তার শেষ বয়সে এসে অনেকেই দেখা যায় যে চিকিৎসার টাকা পর্যন্ত তাদের কাছে থাকে না। এই ব্যাপারটা আমরা যেহেতু এখনো ইয়াং, আমরা নিশ্চয়ই ওই বয়সে একদিন যাব, তো আমাদের মানে এইরকম পরিবেশে যেন না যায়, সেক্ষেত্রে আমাদের কিভাবে আসলে আমি আপনাকে বলি, একটা ক্রিয়েটিভ মানুষ কখন একজন সাধারণ মানুষ থেকে কেন আলাদা হয়, কারণ হচ্ছে সম্পূর্ণ ক্রিয়েটিভ। একজন ক্রিয়েটিভ মানুষ না অতটা চিন্তা করে না যে আমার কালকে কী হবে, সংসার এরকম হইতে হবে ওরকম, কারণ তারা তো সারা জীবন ক্রিয়েশন নিয়েই ভেবে যায়। তারা কখনো এটাও চিন্তা করে না যে আসলে আমার পরবর্তীতে কি হতে পারে। আপনি যে একজন গানের মানুষ, তা আপনি আসলে বোঝেন বা জানেন যে আসলে বাংলাদেশে মানে সঙ্গীতাঙ্গনের যেই সমস্যাগুলো আছে, আজকে যদি একটা গানের শিল্পী তার পরিপূর্ণ রয়্যালিটি পেত, হাত পাততে প্রয়োজন হতো না। আসলে এই জিনিসটা আমরা আনতে চাচ্ছিলাম, বিষয়টা আসবে, সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করি একটা সময় হবে কেউ অ্যাটলিস্ট কোনো শিল্পী টাকার অভাবে মরবে না।
আসলে সারা জীবন যারা যে অর্জনগুলো দিল আমাদের মাঝে, আমরা তাদের গানগুলো স্টেজে মানে গেয়ে যাচ্ছে মানে অনবরত, অথচ তারাই দেখা যাচ্ছে শেষ জীবনের অবস্থা। তো আশা করি ভবিষ্যতে যেন এরকম না হয়, সেই প্রত্যাশাই থাকলো। আপনার একটা গান শুনতে চাই মুহূর্তে। আচ্ছা, তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক আমার সময়কে, আপনারা কষ্ট করে এসেছেন, আমার খুব ভালো লাগলো সুন্দর সময়ের জন্য। আর আমি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার খুবই শ্রদ্ধেয় ভাই সম্পাদক এবং পাশাপাশি নির্বাহী সম্পাদক লায়ন মোহাম্মদ মিজানুর রহমান ভাই, তার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর আমি আসলে যেই বিষয়টি না বললে না, যে আমি একটা ছোটো টিম নিয়ে কাজ করছি এই গানের সেক্টরে। এখানে ইশরাক হোসেন আর মোশাররফ আজমি মিউজিক ডিরেক্টর, তারা দুজনের সাথে আমি কাজ করছি। এর বাইরেও আমার কাজ করা হচ্ছে, সেটা খুবই কম। তো তাদের প্রতি থ্যাঙ্কস জানাই। তাদেরকে অনেক টর্চার করি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট বানানোর জন্য, তারা কষ্ট সহ্য করে হলেও আমার জন্য তারা কাজগুলি করে দেয়। এবং পাশাপাশি আমি আরেকজনকে কৃতজ্ঞতা না প্রকাশ করলে না, অনুরূপ আইজ দাদা। আসলে আমার এই প্ল্যাটফর্মে দীর্ঘ সময় কাজ করার পিছনে তার অবদান অবশ্যই স্বীকার করতে হয়। এবং পাশাপাশি আমি আরও অনেকে আছে, আমি সবার নাম আর এখন বলতে গেলে কারণ নাম বাদ পড়লে মন খারাপ করবে। সো যারা আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে ন্যূনতম উপকার করেছেন, আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তো আসলে আমরা শুরুতে খন্দকার বাপ্পিকে যেটা দিয়ে চিনতাম একজন গানের শিল্পী, তারপর গান নিয়ে মানে কি পরিকল্পনা সামনে? আমার তো আমি দেখা যাবে কি, আমার টোটাল গান এখন পর্যন্ত অ্যারাউন্ড 28 থেকে 30টার মতো মৌলিক গান আছে। এবং আমি কিন্তু এক একটা সময় এক একটা ইস্যু বেস নিয়ে কাজ করেছি। আমি বাংলাদেশ নিয়ে গান করেছি, ভাষা নিয়ে গান করেছি, আমি ঈদ নিয়ে গান করেছি, কোরবানি ঈদ নিয়ে গান করেছি, আমি পয়লা বৈশাখ নিয়ে গান করেছি। যখন ওয়ার্ল্ড ওয়াইডে যুদ্ধ চলতেন আমি শোনো মানুষ নিয়ে গান করেছি, শোনো মানুষ শিরোনামে। এবং আমি যেমন পাশাপাশি আমার তো বিনোদনমূলক যা লাগে, যেমন ডান্সিং গান অনেকে জানে, এই গানগুলোর জন্য আমার একটা আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। সেই কাজগুলি নিয়ে কাজ করছি। সো বিভিন্ন সেক্টর বিভিন্ন সময় যখন যে ইস্যু বেজ আসছে সেটা নিয়ে গান করার চেষ্টা করেছি। তো এখন সামনে যতগুলো গান আসবে সবগুলি হচ্ছে খুব মানে প্ল্যানিং ওয়ার্ক, যেটা না বললেই না। আসলে আপনারা অনেকে আমার গানগুলি শুনছেন, ভালোবাসছেন বলেই গানগুলো করতে পারছি। আমার অসংখ্য প্রায় সময় দেখি যে অনেকে আমার বিভিন্ন গানের ভিডিও বানায় ইউটিউবে আপলোড করে, তার মধ্যে একটা মার খেয়েছে আরও মার খাবো, 2013 সালে এটা হিউজ হিট সং। পরবর্তীতে মারের ছক্কা, ব্যাক টু ব্যাক আমার গানটা আবারও সেই জায়গাটা নেয়, সুখের আগুন গানটাও সে সেম জায়গাটা পায়। এবং মজার বিষয় হচ্ছে আমার নাচ পাগলা গানটা কোনো মিউজিক ভিডিও ছাড়াই গানটা এখন অনেক বলতে গেলে একটা পপুলার জায়গায় চলে এসেছে। 2021 সালে 20 সালে আমার প্রথম প্রোডাক্ট ছিল কমার্শিয়াল প্রোডাক্টের বাইরে একটা ইলেকশন সং, ডেজে আপা সালাম লিন। এটা পুরো বাংলাদেশ তোলপাড় করছে। সো এইভাবে করে হিসাব করতে গেলে আমার বিভিন্ন সময় বিভিন্ন গান আসলে শুনেছে মানুষজন, পছন্দ করেছে, ভালোবেসেছে। সেভাবে করে গান হিট সুপারহিট, আর ঠিক হিট সুপারহিট গান চলবে, কিন্তু আমার কাজ হচ্ছে যে গান করে যাওয়া। আর 21 সালে আমার বেশ কিছু গান আসবে, যার ভিতরে আমি মা গানটা নিয়ে খুব আশাবাদী। আমি দেখা যাক কি হয়। তো এই ব্যস্ততার মাঝে আমাদের সময় দিলেন, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, আমাদের বিদায় নিতে হবে। তো যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং তারপর আপনার একটা গান শুনতে বিদায় নেব। আসলে দর্শকদের উদ্দেশ্যে তো একটা জিনিসই বলা, বাংলা গান শুনবেন, ভালো ভালো গান শুনবেন, আমাদের গান শুনবেন, আমার গান শুনবেন, এটাই। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর গান আসলে এখন গাওয়ার মতো পরিবেশও নাই, ইনস্ট্রুমেন্টও নাই, কোনো কিছু নেই। তো আপনি মনে হয় শুরু করেছিলেন ধুমধারাক্কা মারের ছক্কা, তা আপনি যদি আমার সাথে গাইলে আমি দুটো গেতে পারি। প্লিজ। ওকে, রেডি, 1 2 3। ধুমধারাক্কা মারে ছক্কা, মারে তুই 4 ছক্কা, ধুমধারাক্কা মারে ছক্কা, মারে তুই 4 ছক্কা, খেলবে সবাই এক তালে, জ্বলবে আগুন ব্যাটে বলে, ক্রিকেট মাঠে ব্যাটে হাতে খেলে যাব 4 ছক্কা, ধুমধারাক্কা মার ছক্কা, মার তুই 4 ছক্কা। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ।